ও দীপালি, আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি। সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হাজ করে এসেছে, অথচ ছেলে এক হিন্দু মেয়েকে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠলো দীপালির বাড়িতে। দীপালির বিয়ের পাকা কথা চলছে, সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই বাড়ি হওয়ায় লোকজন তামাশা করায় ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবার নয়নের মণি ছিল দীপালি। দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবিকই দীপালিকে দেখতে ছিল দেবীর মতন। প্রতিদিন গ্রামের বৌঝিরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতন দেখতে দীপালি, হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত, বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এইরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মা ও ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনচান করে। মা হওয়া যে কি কষ্টের তার টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারল কি ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলতো। একসময় ধ্রুব হলো। দীপালির মনে অপরাধবোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। 2 টানাপড়েনের স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণে শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইল সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপর শুনতে পেল মায়ের গঞ্জনা অভিশাপ। তারপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মা বুঝি দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাফ সাফান্তর ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির ভাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না। এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সব কিছুর কথা ভুলে গিয়ে ছুটতে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল, আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা। বেশি কিছু লেখেনি দীপালি, শুধু এইটুকু লিখেছে, চলে যাচ্ছি। এই যাওয়া হতো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যেতে হয়নি। আমার নারী ছেড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এতটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্চি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিম স্বভাবের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলেই ধ্রুবকে ইচ্ছা মতন মারতেন। মার খেতে খেতে ধ্রুব সারা শরীর কালশিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারত না। তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন। উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এই জন্যই কাঁদতো না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদতো না।
সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট্ট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। ছিচকাদনে মেয়ে সারাদিন শুধু কাঁদে, খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতন দেখতে ছোট মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় ছোট্ট শাবলা শালুককে নিয়ে চাচির তখন দিশাহারা অবস্থায়। এরই মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরও বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতন সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্টে না হয় তাকে খানিকটা মারে, অসুবিধা কিসের তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরও বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুব গলা টিপে ধরতেন, টপ টপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদতো না। রাত হলে আদুরে বিড়ালের মতন বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে। সবকিছু ঝাল মিটাতেন বদ্ধ ঘরে ছেলেকে মেরে। বাবার দেওয়ার সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুব ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এ কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলে একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল জানো। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটতে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলা ছিল। ধ্রুব ভিতর ঢুকে মা মা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সব কিছু ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগে নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালির পিসেমশাই ধ্রুবর ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে নিচে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আর যদি দেখেছি তবে খুন করে নদীতে ফেলে দিব। এই সব শুনে সেলিম বাড়ির বাইরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করলো। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে তাকে কি ভালো না বেশে পারত ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমলো না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মাকে না আনে। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরা আর দেখতে পারবে না, তোকে তো বের করে দেবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো রাতে যদি বাবার সাথে ঘুমাতে না পারে। সেই ভয়ে ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজেই অনুশোচনা করলো নুরুল সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? 2 ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খেলা করার মতন ব্যাপার নয়। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে 2 চোখে দেখতে পারতেন না। বকাবকি রাগারাগি যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে গেলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারোর সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাছকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করতো, কিন্তু বাবা তার দিকে তাকাতও না। কথা বলা তো দূর, ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করেছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো?
সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না, যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যা অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয়। না, দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন না যেতেই। তারপর থেকে দীপালির জীবন চার দেয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতন সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। দুই চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যে একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালুকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে। চির দুঃখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে তা শালুক টের পায় ধ্রুবর যখন মন খারাপ থাকে তখন। ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিহ্বায় জল চলে আসে ফুচকার কথা শুনলেই, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, ছিচকাদুনির স্বভাব বাদ দিবি তুই? হ্যাঁ, ঢং করতেছিস তুই। শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইস অর্ডার দিল। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখে মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক চোখ সব ফুলে ফেলছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দিব না, যা কাছাকাছি দিব যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারেই ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসলো। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দে বয়ে চলে শুনছে। কি মধুর সেই হাসির সুর! শালুক জিজ্ঞাসা করতে চাইলো একবার রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে জিজ্ঞাসা করলো না। ধ্রুব যদি রেগে যায়, ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখায় যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুলে পৌঁছিয়ে দিল আবার ধ্রুব। আগে স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতামই না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লে দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করছি ধ্রুব। সকাল থেকেই ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতন। শালুকদার বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে। কেমন মলিন হয়ে হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জাহির ভাইকে? পরক্ষণেই শালুকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতন আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকেই শালুকের মাথা থেকে বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নের জবাব সে? নিকট আত্মীয়দের কয়েকজন দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুর দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছা করছে না। সেদিন ধ্রুবা ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতন লাগে। তাকে যে সাজানোর মতন লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেলল শালুক নিজের মিথ্যা কথায়। ধ্রুব ভাইকে কখনো সাজানোর মতন লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারায় মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রু ও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসের স্যাররা ধ্রুবকে উদাহরণ হিসাবে দেখায়। শালুকের ইচ্ছা করে চিৎকার করে সবাইকে বলতে,
যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুব মন খারাপ হলেই শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক, সুতি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে। সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলে আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপর এমন মরা মরা সাজ থেকে মন আরো খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ারের টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশে বিয়ে দেখছে, সে নিজেও অবাক। এদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান এভাবে করা হয়? কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞাসা করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা। একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময়ে ধ্রুবও চলে গেল। সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সবকিছু ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞাসা করলো, এইভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানো রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে, তার মাথায় সেই চিন্তা। এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বোঝেও না ভালো। সে এসব কাজকর্মে সবসময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ। ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবু কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কর্ণপক্ষের দাওয়াত করা মেহমানরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এরই মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই দুদিন ধ্রুব যদিও বাড়ির কারোর কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুবর কল রিসিভ করতে হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেও কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বললেন, বাবা তুই কই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীনভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে। এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তাদের আগেই আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা, তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সায় বাড়ি আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আর বেড়ে দেবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছিয়ে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ঢিমি তালে। এদিকে মেয়ের বাবা চাচা দাদাকে বসতে হলো ছেলে চাচা বোনের জামাই মামা ফুপাদের সাথে। তারা উঠে কিছুই করতে পারছে না। ওইদিকে আদিব আফিফ জাবেদ দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেম এগিয়ে দেবে তার কিছু বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলো তো কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই। কারোর টেবিলে বোরহানি নেই, আদনানও নেই। এখানে সব কেমন বিশৃঙ্খলা হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদা মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতে ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো। যেই টেবিলে পাত্রপক্ষের মামা চাচা দুলাভাই সহ প্রধান অভিভাবকেরা বসেছে, সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরের লোকেদের ডাকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে।
পাত্রে দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মস্করা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কি লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। এবার ধ্রুবর কড়া কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখে কালো ছায়া সরে গেল নিমিষেই। ধ্রুব ভোজবাজির মতন এই কাউকে রোজ তুলে দিচ্ছে তো কারোর জন্য কাচ্চি নিয়ে দাঁড়িয়ে আছে, কারোর প্লেটে মাংস শেষ তো নিজে হাতে বেড়ে দিচ্ছে, কারোর বাচ্চা কান্না করছে তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানি জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমান তালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো 5 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ খাবার পর শালুকেরা বাসার সবাই আসলো খেতে। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে, কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আফিফা অনেক আগে ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুবরও চোখ ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব, তুই কথা দে, তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনলো এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুট্টে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সন্তর্পণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখে জলজল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে তো? আমি ভুলিনি সেটা। 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পর ধ্রুবও চলে গেল না খেয়েই। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারল না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞাসা করলো, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার আশেপাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়, যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্কর ভাবে চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে? কোনটা ভালোবাসা কোনটা মোহ সে কি বোঝেনি, নাকি কখনো ভালোবাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় কুলাচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাক বিতণ্ডতা হলো হলুদের অনুষ্ঠানে, কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে। রাগে আদনানের নাক লাল হয়ে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না। অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যেই প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে বয়স্করা বারবার ছাদে ওঠানামা করতে পারবে না। বাচ্চারা ছাদে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। 3 তলার ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষা নেই। তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সিতারা বেগম ছাদে উঠতে পারবে না। ছাদের চাইতে বাগানের জায়গা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনানের ভীষণ রাগ হলো কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরোখা মানুষের মতন ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুব সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।